হ্যালো বন্ধুরা, আমি তানজিনা আক্তারিতা। আমি বাংলাদেশের একজন সাধারণ মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার জীবনেরই একটি গল্প, যেখানে আমি একটি ইটকলায় কাজ করতাম। আমি খুব সুন্দরী ছিলাম। আমার পারিবারিক অবস্থার কারণে আমাকে ইটকলার কাজ নিতে হয়েছিল। বাট সেখানে একদিন আমি ইটকলার মহাজনের নজরে পড়ে যাই, যার ফলে সেখানে আমার যা হয়েছিল সেই ঘটনাটাই আজকে আমি তোমাদের খুলে বলার চেষ্টা করব। আশা করি বন্ধুরা তোমরা মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবা। তো তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। আমার আর স্বামী বদিউলের বিয়ে হয়েছিল প্রায় 2 বছর আগে। আমাদের বিয়েটা ছিল ভালোবাসার, কিন্তু আমাদের পথটা মোটেও সহজ ছিল না। বদিউল একজন সৎ আর পরিশ্রমী মানুষ, কিন্তু তার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। আমাদের ছোট্ট সংসার চালানোর জন্য আমরা দুজনে দিন রাত পরিশ্রম করতাম, কিন্তু তবুও মাঝে মাঝে মনে হতো আমাদের এই সংগ্রাম কি কখনো শেষ হবে। আমি সবসময় ভাবতাম কিভাবে আমরা আমাদের জীবনটাকে একটু ভালো করতে পারি। একদিন বদিউল আমাকে বলল, রিতা, আমার এক বন্ধু বলেছে শহরের কাছে একটা ইটকলায় কাজের সুযোগ আছে, তারা ভালো মজুরি দেয়। তুমি যদি আমার সঙ্গে কাজ করতে রাজি হও তাহলে আমরা দুজনে মিলে কিছু টাকা জমাতে পারব। আমি প্রথমে একটু দ্বিধায় ছিলাম। ইটকলায় কাজ করা মানে শারীরিক পরিশ্রম, ধুলো আর কঠিন পরিবেশ। কিন্তু আমি বদিউলের চোখে একটা আশার আলো দেখলাম। আমি রাজি হয়ে গেলাম। আমরা দুজনে মিলে ইটকলায় কাজ শুরু করলাম। সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা ইট বহন করতাম, মাটি মাখতাম আর কলার অন্যান্য কাজে হাত লাগাতাম। কাজটা কঠিন ছিল, কিন্তু আমাদের মধ্যে একটা দারুণ বোঝাপড়া ছিল। আমরা একে অপরকে উৎসাহ দিতাম। বদিউল মাঝে মাঝে বলতো, রিতা, আমরা এভাবে কাজ করলে একদিন নিজেদের একটা ছোট্ট বাড়ি বানাতে পারব। আমি তার কথায় হাসতাম আর মনে মনে ভাবতাম আমাদের এই স্বপ্ন একদিন পূরণ হবেই। ইটকলার মালিক ছিলেন বেল্লা ভাই। তিনি ছিলেন বেশ রাঁশভারী মানুষ। সবাই তাকে ভয় পেত। কিন্তু আমি আর বদিউল আমাদের কাজ ঠিকঠাক করতাম বলে তার সঙ্গে আমাদের তেমন কথা হতো না। বেল্লা ভাই মাঝে মাঝে কলায় এসে কাজের খোঁজ খবর নিতেন। আমি লক্ষ্য করতাম তিনি সবার সঙ্গে কঠিনভাবে কথা বলতেন। একদিন কাজের ফাঁকে বেল্লা ভাই আমাকে বেঁকে বললেন, রিতা, তুমি খুব ভালো কাজ করো, কাল একটু সময় দিও, আমি তোমার আর বদিউলের সঙ্গে কাজের বিষয়ে কিছু আলোচনা করতে চাই। আমি একটু অবাক হলাম, কিন্তু ভাবলাম এটা হয়তো কাজের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়। আমি শুধু মাথা নাড়লাম আর কাজে মন দিলাম। সেদিন বাড়ি ফিরে আমি বদিউলকে বেল্লা ভাইয়ের কথাটা বললাম। বদিউল একটু চিন্তিত হল, কিন্তু বলল, রিতা, তুমি শুধু নিজের কাজে মনোযোগ দিও, আমরা একসঙ্গে তার সঙ্গে কথা বলবো যাতে সবকিছু পরিষ্কার থাকে। আমি বদিউলের কথায় সান্ত্বনা পেলাম আর ঠিক করলাম আমরা দুজনে মিলে সব পরিস্থিতি সামলাব। ইটকলার কাজ চলতে থাকলো আর আমি প্রতিদিন আরও মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম বেল্লা ভাইয়ের কথাবার্তা কাজের সঙ্গে সম্পর্কিত, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আমি ঠিক করলাম আমি আমার সম্মান আর আমাদের সংসারের মর্যাদা রক্ষা করব, যত কষ্টই হোক না কেন। ইটকলায় আমাদের কাজ চলছিল। প্রতিদিন সকালে আমি আর বদিউল একসঙ্গে কাজে যেতাম। আমরা দুজনে মিলে ইট সাজানো মাটি মাখানোর কাজ করতাম। কঠিন পরিশ্রম হলেও আমাদের মনে একটা শান্তি ছিল, কারণ আমরা আমাদের স্বপ্নের জন্য কাজ করছিলাম। তবে বেল্লা ভাইয়ের আগের কথাগুলো আমার মনে একটা অস্থিরতা তৈরি করেছিল। আমি সবসময় সতর্ক থাকতাম যাতে কাজের বাইরে তার সঙ্গে অপ্রয়োজনীয় কথা না হয়। কয়েকদিন পর একটা ঘটনা ঘটল। বেল্লা ভাই সেদিন কলায় এসে আমাকে ডাকলেন। তিনি বললেন, রিতা, তুমি একটু আমার অফিসে এসো, কিছু কাজের কথা আছে। আমি একটু ইতস্তত করলাম। আমার মন বলছিল এটা কাজের কথা হলেও আমার সতর্ক থাকা উচিত। তবু আমি বদিউলকে জানিয়ে তার অফিসের দিকে গেলাম। অফিসে গিয়ে দেখি বেল্লাবাই বেশ হাসি খুশি। তিনি আমাকে বসতে বললেন আর বললেন, রিতা, তুমি খুব পরিশ্রমী, আমি তোমার কাজে খুব খুশি। তুমি যদি একটু বেশি সময় দাও আমি তোমার আর বদিউলের মজুরি বাড়িয়ে দিতে পারি। আমি শান্তভাবে বললাম, ধন্যবাদ বেল্লা ভাই, আমরা আমাদের কাজ ঠিকঠাক করি, মজুরি বাড়ালে আমরা খুশি হব। তিনি কাজের বিষয়ে আরও কিছু কথা বললেন, কিন্তু আমি লক্ষ্য করলাম তার কথাবার্তা কাজের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি হঠাৎ বলে উঠলেন, তুমি খুব ভালো কাজ করো রিতা, আমি তোমাকে আরও দায়িত্ব দিতে চাই। আমি বুঝলাম তার কথার ধরনে কিছু একটা অস্বাভাবিক আছে। আমি তাড়াতাড়ি বললাম, আমি আমার কাজে ফিরি, বদিউল আমার জন্য অপেক্ষা করছে। আমি দ্রুত অফিস থেকে বেরিয়ে এলাম। আমার মনে একটা অস্বস্তি হলো, কিন্তু আমি নিজেকে শান্ত রাখলাম। বাড়ি ফিরে আমি বদিউলকে সব খুলে বললাম। বদিউল একটু চিন্তিত হল, কিন্তু আমাকে শান্ত করে বলল, রিতা, তুমি চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, আমরা একসঙ্গে এই পরিস্থিতির সমাধান করব। তার কথায় আমার মন একটু হালকা হলো। আমরা ঠিক করলাম আমরা কাজ চালিয়ে যাব, কিন্তু বিল্লা ভাইয়ের সঙ্গে কথাবার্তায় আরও সতর্ক থাকব। পরের দিন কলায় গিয়ে আমি লক্ষ্য করলাম বিল্লা ভাই আমাদের কাজের দিকে বারবার নজর রাখছেন। আমি ইচ্ছে করে বদিউলের কাছাকাছি থাকতাম।
একটা মুহূর্তে যখন বদিউল অন্য কাজে ব্যস্ত ছিল, বিল্লা ভাই এসে আমাকে বললেন, রিতা, তুমি আমার কথা ভেবেছ? আমি তোমার জন্য আরও ভালো কাজের সুযোগ দিতে পারি। তুমি একটু সময় দাও, আমরা কথা বলি। আমি কঠিন গলায় বললাম, আমি আমার স্বামীর সঙ্গে কাজ করে সুখী। আমাদের শুধু আমাদের কাজের মজুরি দিয়ে সাহায্য করলেই আমরা কৃতজ্ঞ থাকব। আমি ইচ্ছে করেই তার কথার অতিরিক্ত অংশ এড়িয়ে গেলাম। বিল্লা ভাই একটু বিরক্ত মুখে চলে গেলেন। আমি লক্ষ্য করলাম তিনি এখন আমার কাজের দিকে বারবার নজর রাখছেন। আমি বদিউলকে বললাম, আমাদের এখনই কিছু করতে হবে, নইলে এটা আরও জটিল হয়ে যাবে। বদিউল বলল, রিতা, আমরা কলার অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলে দেখি। হয়তো আমরা একসঙ্গে মিলে বিল্লা ভাইকে বুঝিয়ে দিতে পারি। আমি এই পরিকল্পনায় রাজি হলাম। ইটকলায় আমাদের সঙ্গে আরও অনেক মহিলা কাজ করতেন। আমি তাদের সঙ্গে কথা বলতে শুরু করলাম। আমি খুব সাবধানে বিল্লা ভাইয়ের অতিরিক্ত মনোযোগের কথা তুললাম, কিন্তু সরাসরি কারো নাম না নিয়ে। একজন মহিলা রহিমা আপা বললেন, রিতা, তুমি ঠিকই বলছ। বিল্লা ভাই আগেও কিছু শ্রমিকের প্রতি অতিরিক্ত মনোযোগ দিয়েছেন। আমরা কেউ কিছু বলিনি, কারণ আমাদের কাজ হারানোর ভয় ছিল। এটা শুনে আমার মনে আরও জোর এলো। আমরা কয়েকজন মিলে ঠিক করলাম আমরা বিল্লা ভাইকে একটা স্পষ্ট বার্তা দেব। আমরা পরিকল্পনা করলাম, যখন বিল্লা ভাইয়া আবার আমার সঙ্গে অতিরিক্ত কথা বলার চেষ্টা করবেন, তখন আমরা সবাই একসঙ্গে তার সামনে দাঁড়াব। আমরা তাকে বুঝিয়ে দেব যে আমরা শুধু আমাদের কাজ করতে এসেছি, আর আমাদের সম্মান নিয়ে কেউ কোনো কথা বললে আমরা চুপ থাকব না। সেদিন বিকেলে বিল্লা ভাই আবার আমার কাছে এলেন। তিনি বললেন, রিতা, তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ কেন? আমি তো শুধু তোমার কাজের উন্নতির কথা ভাবছি। আমি তাকে থামিয়ে বললাম, বিল্লা ভাই, আমরা এখানে শুধু কাজ করতে এসেছি। আমাদের কাজের বাইরে কোনো কথা বলবেন না। ঠিক তখনই রহিমা আপা সহ আরও কয়েকজন মহিলা এগিয়ে এলেন। তারা বললেন, আমরা সবাই একসঙ্গে আছি। আমাদের কাজটা ঠিকঠাক দিন, আমরা আর কিচ্ছু চাই না। বিল্লা ভাই একটু থতমত খেয়ে গেলেন। তিনি কিছু না বলে চলে গেলেন। আমার মনে একটা শান্তি এলো, কিন্তু আমি জানতাম এটা এখানে শেষ নয়। আমাদের আরও সতর্ক থাকতে হবে। বিল্লা ভাই সেদিন আমাদের সবার কথা একটু থমকে গেলেন। আমি আর রহিমা আপা সহ অন্য মহিলারা একসঙ্গে দাঁড়িয়ে তাকে স্পষ্ট করে বলেছিলাম, আমরা শুধু আমাদের কাজ করতে এসেছি। তার মুখে কোনো কথা ছিল না। তিনি চুপচাপ চলে গেলেন। আমার মনে একটা জয়ের অনুভূতি হলো, কিন্তু আমি জানতাম এটা এত সহজে শেষ হবে না। বিল্লা ভাইয়ের মতো মানুষ এত সহজে হাল ছাড়ে না। পরের দিন কলায় গিয়ে আমরা দেখলাম বিল্লা ভাই এলেন না। আমরা সবাই একটু অবাক হলাম। সাধারণত তিনি প্রতিদিন কলায় এসে কাজের তদারকি করতেন। আমি বদিউলকে বললাম, এটা কি আমাদের কথার ফল, নাকি তিনি অন্য কিছু ভাবছেন? বদিউল বলল, রিতা, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা কাজ ঠিকঠাক করব, যাতে তার কাছে কোনো অভিযোগ করার সুযোগ না থাকে। কয়েকদিন কেটে গেল। বিল্লা ভাই কলায় আসতেন, কিন্তু আমার সঙ্গে আর সরাসরি কথা বলতেন না। আমি লক্ষ্য করলাম তিনি এখন আমাদের কাজের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন, তবে মাঝে মাঝে দূর থেকে আমাদের দিকে তাকান। আমি রহিমা আপাকে বললাম, আপা, বিল্লা ভাই যেন কিছু একটা ভাবছেন, আমাদের আরও সতর্ক থাকতে হবে। রহিমা আপা বললেন, তুমি ঠিক বলছ রিতা, আমরা সবাই মিলে একে অপরের পাশে থাকব। একদিন কাজের শেষে বিল্লা ভাই হঠাৎ আমাদের সবাইকে ডেকে একটা ঘোষণা দিলেন। তিনি বললেন, তোমরা সবাই খুব ভালো কাজ করছ। আমি তোমাদের জন্য একটা ছোট্ট পুরস্কারের ব্যবস্থা করেছি। কাল বিকেলে কলার পাশে একটা ছোট্ট অনুষ্ঠান হবে, সবাই আসবে। আমরা সবাই একটু অবাক হলাম। বিল্লা ভাইয়ের এমন উদারতা আমরা আগে দেখিনি। আমার মনে একটা সন্দেহ জাগল। বদিউলকে আমি বললাম, এটা কি তার কোনো নতুন চাল? আমার মনে হচ্ছে এর পেছনে কিছু একটা আছে। বদিউল বলল, রিতা, আমরা সবাই মিলে যাব, তুমি আমার কাছেই থাকবে। যদি কিছু হয় আমরা সবাই একসঙ্গে মোকাবিলা করব। আমি তার কথায় একটু আশ্বস্ত হলাম। আমরা ঠিক করলাম কালকের অনুষ্ঠানে আমরা সবাই একসঙ্গে থাকব, আর আমি বিশেষ করে বদিউলের কাছাকাছি থাকব। পরের দিন বিকেলে আমরা কলার পাশে একটা খোলা জায়গায় জড়ো হলাম। বিল্লা ভাই সেখানে এসে সবাইকে ধন্যবাদ দিলেন। তিনি বললেন, তোমরা সবাই আমার কলার জন্য অনেক কিছু করছো। আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করেছি। আমরা সবাই খুশি হলাম, কিন্তু আমি লক্ষ্য করলাম বিল্লা ভাই আমাদের কাজ নিয়ে কথা বললেও তার মনোযোগ একটু বেশি আমাদের দিকে। খাওয়ার পর তিনি আমাকে ডেকে বললেন, রিতা, তুমি একটু আমার সঙ্গে কথা বলো। আমি তোমার কাজের জন্য একটা বিশেষ পুরস্কার দিতে চাই। আমি তাকে বললাম, বিল্লা ভাই, আমি আমার স্বামীর সঙ্গে এসেছি। আপনি যদি কিছু দিতে চান আমাদের দুজনের জন্যই দিন। আমার কথায় তার মুখটা একটু শক্ত হয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে,
আমি পরে কথা বলবো। আমি বদিউলের কাছে ফিরে গেলাম। আমার মনে হচ্ছিল বিল্লা ভাই এখনও তার অতিরিক্ত মনোযোগ থেকে সরেননি। সেদিন রাতে আমি আর বদিউল ঠিক করলাম আমাদের পরিকল্পনাকে আরও শক্ত করতে হবে। আমরা রহিমা আপা আর অন্য শ্রমিকদের সঙ্গে কথা বলে ঠিক করলাম আমরা বিল্লা ভাইকে একটা স্পষ্ট শিক্ষা দেব। কিন্তু কিভাবে তা নিয়ে মনে মনে ভাবছিলাম। বিল্লা ভাইয়ের আচরণ আমাদের সবাইকে চিন্তায় ফেলেছিল। আমি বদিউল আর রহিমা আপা সহ কলার অন্য মহিলারা ঠিক করেছিলাম আমরা এবার বিল্লা ভাইকে এমন একটা শিক্ষা দেব যাতে তিনি আর কখনো কারো সম্মান নিয়ে অতিরিক্ত কথা বলতে না পারেন। আমরা জানতাম এটা করতে হবে বুদ্ধি দিয়ে, যাতে আমাদের কাজের কোনো ক্ষতি না হয়। আমরা সবাই মিলে একটা পরিকল্পনা তৈরি করলাম। আমাদের পরিকল্পনা ছিল সহজ কিন্তু কার্যকর। আমরা ঠিক করলাম বিল্লা ভাই যখন পরের বার আমার সঙ্গে একা কথা বলতে চাইবেন আমি তাকে এমনভাবে কথা বলবো যাতে তিনি তার উদ্দেশ্য সবার সামনে প্রকাশ করে ফেলেন। রহিমা আপার বদিউল আমার পাশে থাকবেন আর কলার অন্য শ্রমিকরাও আমাদের সমর্থন করবে। কয়েকদিন পর সুযোগটা এলো। বিল্লা ভাই একদিন কাজের ফাঁকে আমাকে ডেকে বললেন, রিতা, তুমি একটু আমার অফিসে এসো, আমি তোমার জন্য একটা বিশেষ কাজের কথা বলতে চাই। আমি জানতাম এটা তার আরেকটা চাল। আমি শান্তভাবে বললাম, ঠিক আছে বিল্লা ভাই, তবে আমি আমার স্বামীকে সঙ্গে নিয়ে আসব। তিনি একটু বিরক্ত হলেন, কিন্তু বললেন, ঠিক আছে, তুমি একাই এসো, আমি শুধু তোমার সঙ্গে কাজের কথা বলতে চাই। আমি বদিউলা রহিমা আপাকে ইশারায় জানালাম। আমরা আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আমি অফিসে যাব, কিন্তু বদিউলা রহিমা আপা দরজার কাছে লুকিয়ে থাকবেন। আমি অফিসে গেলাম। বিল্লা ভাই আমাকে বসতে বললেন আর বললেন, রিতা, তুমি আমার কথা এড়িয়ে যাচ্ছ কেন? আমি তোমাকে আরও ভালো কাজের সুযোগ দিতে পারি। আমি ইচ্ছে করে তার কথায় সায় দিলাম। আপনি কি ধরনের সুযোগ দিতে পারেন বিল্লা ভাই? আমাকে স্পষ্ট করে বলুন। বিল্লা ভাই ভাবলেন আমি হয়তো তার কথায় আগ্রহী হচ্ছি। তিনি বললেন, তুমি আমার সঙ্গে একটু বেশি সময় কাটাও, আমি তোমার বদিউলের মজুরি দ্বিগুণ করে দেব, আরও অনেক সুবিধা পাবে। ঠিক তখনই আমি জোরে বললাম, বিল্লা ভাই, আপনি কি আমাদের কাজের বিনিময়ে অযাচিত শর্ত দিচ্ছেন? আমরা এখানে শুধু কাজ করতে এসেছি। আমার কথা শুনে বদিউল আর রহিমা আপা দরজা খুলে ভেতরে ঢুকলেন। বিল্লা ভাই থতমত খেয়ে গেলেন। রহিমা আপা বললেন, বিল্লা ভাই, আমরা সবাই শুনেছি আপনি এমন আচরণ আর কতজনের সঙ্গে করেছেন। আমরা এখানে কাজ করি, আমাদের সম্মান নিয়ে কথা বলবেন না। বদিউলও শান্তভাবে বলল, আমরা আপনার কলায় কাজ করি, কিন্তু এর মানে এই নয় যে আপনি আমাদের কাজের বাইরে কোনো শর্ত দিতে পারেন। বিল্লা ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমরা আরও কয়েকজন শ্রমিককে ডেকে আনলাম। আমরা সবাই একসঙ্গে বললাম, আমরা এখানে কাজ করতে এসেছি, আমাদের সম্মানের দাম আছে, আপনি যদি এমন আচরণ চালিয়ে যান আমরা সবাই কাজ বন্ধ করে দেব। বিল্লা ভাই বুঝতে পারলেন তিনি এবার ফাঁদে পড়েছেন। তিনি কোনো কথা না বলে চুপ করে রইলেন। সেদিন আমরা বাড়ি ফিরলাম। আমার মনে একটা শান্তি ছিল। আমরা বিল্লা ভাইকে তার ভুল বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু এটা কি এখানেই শেষ? বিল্লা ভাই কি আমাদের কথা মেনে নেবেন, নাকি তিনি অন্য কিছু করবেন? সেই প্রশ্নই আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল। বিল্লা ভাইয়ের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল যখন আমরা সবাই একসঙ্গে তার সামনে দাঁড়িয়ে তাকে আমাদের কথা শুনিয়েছিলাম। আমরা স্পষ্ট করে বলেছিলাম আমরা শুধু আমাদের কাজ করতে এসেছি, আর আমাদের সম্মান নিয়ে কেউ কথা বললে আমরা চুপ থাকব না। সেদিনের পর বিল্লা ভাই আর আমার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করেননি, কিন্তু আমরা জানতাম এখানেই সব শেষ হয়নি। কয়েকদিন কেটে গেল। বিল্লা ভাই কলায় আসতেন, কিন্তু আমাদের সঙ্গে শুধু কাজের কথা বলতেন। আমি লক্ষ্য করলাম তিনি এখন আমাদের সবার প্রতি একটু বেশি সতর্ক। আমরা সবাই মিলে কাজ চালিয়ে যাচ্ছিলাম, আর আমাদের মধ্যে একটা নতুন ঐক্য তৈরি হয়েছিল। রহিমা আপা বললেন, রিতা, তুমি আমাদের সবার জন্য একটা বড় কাজ করেছ, আমরা এখন একসঙ্গে থাকলে কেউ আমাদের অসম্মান করার সাহস পাবে না। একদিন বিল্লা ভাই হঠাৎ আমাদের সবাইকে ডেকে বললেন, আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চাই। আমরা সবাই একটু অবাক হলাম। তিনি বললেন, আমি বুঝতে পেরেছি আমার কিছু আচরণ তোমাদের কাছে ভুল লেগেছে, এই জন্য আমি দুঃখিত। আমি চাই না আমার কলার শ্রমিকরা অসন্তুষ্ট থাকুক। আমরা সবাই চুপ করে তার কথা শুনলাম। তিনি আরও বললেন, আমি তোমাদের মজুরি একটু বাড়িয়ে দেব, আর কলার পরিবেশ আরও ভালো করার চেষ্টা করব। তার কথা শুনে আমাদের মনে একটা মিশ্র অনুভূতি হলো। আমি বদিউলের দিকে তাকালাম। সে ইশারায় বলল, দেখি এটা কতটা সত্যি। আমি রহিমা আপার সঙ্গে কথা বললাম। আমরা ঠিক করলাম
আমরা তার কথা মেনে নেব, কিন্তু সব সময় সতর্ক থাকব। আমি বিল্লা ভাইকে বললাম, আমরা আপনার কথার জন্য কৃতজ্ঞ। আমরা চাই শুধু আমাদের কাজের মর্যাদা আর সম্মান থাকুক। তিনি মাথা নাড়লেন। এরপর থেকে কলার পরিবেশ অনেকটা বদলে গেল। বিল্লা ভাই আর কারো সঙ্গে অতিরিক্ত কথা বলতেন না, আমাদের মজুরি কিছুটা বাড়ল, আর আমরা সবাই মিলে কাজের প্রতি আরও মনোযোগ দিলাম। আমি আর বদিউল আমাদের স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমরা টাকা জমাতে শুরু করলাম, যাতে একদিন আমাদের নিজেদের একটা ছোট বাড়ি হয়। একদিন রাতে আমি আর বদিউল বসে কথা বলছিলাম। আমি বললাম, আমরা একসঙ্গে এত বড় একটা সমস্যার মোকাবিলা করেছি, এটা আমাদের শক্তি। বদিউল হেসে বলল, রিতা, তুমি আমার পাশে থাকলে আমরা আরও অনেক কিছু করতে পারব। আমার চোখে পানি চলে এলো। আমি বুঝলাম আমাদের একতা আর সাহসী আমাদের সবচেয়ে বড় শক্তি। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, আমাদের জীবনে যে কোনো কাজে মনের সাহস এবং একতাই আমাদের বড় শক্তি। আমরা যখন সবাই মিলে বিল্লা ভাইয়ের ভুল আচরণের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, তখন আমরা জিতেছিলাম। নিজের সম্মান রক্ষা করতে হলে সাহস আর বুদ্ধির প্রয়োজন। কখনো ভয় পেয়ে চুপ থাকলে নিজের ক্ষতি হয়। আমাদের এই গল্প আমাদের শেখায় নিজের মর্যাদার জন্য লড়াই করতে হয়, আর সেটা যদি একসঙ্গে করা যায় তাহলে সাফল্য নিশ্চিত। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবা। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।